পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সময়ের কোনো নিয়ম চলে না। আর আজকে আমি এরকম একটি মুভি এক্সপ্লেন করব। মুভিটির নাম হচ্ছে ওল্ড। মুভিটি 2021 সালে মুক্তি পায়। মুভির শুরু হয় ছোট্ট একটি পরিবারকে দেখিয়ে, যারা একটি ভ্যাকেশনে যাচ্ছিল। তারা অনলাইন থেকে একটি রিসোর্ট বুক করেছে, যার নাম অ্যানামিকা রিসোর্ট। তাদের জন্য রিসোর্ট থেকে একটি গাড়ি পাঠানো হয়েছে। তারা সেই গাড়িটা দিয়েই যাচ্ছে। গাড়িতে রয়েছে গাই এবং তার স্ত্রী প্রিস্কা আর তাদের ছেলে মেয়ে ট্রেন্ট এবং ম্যাডক্স। তারপর তারা যখন ওই রিসোর্টে গিয়ে পৌঁছায়, তখন তাদেরকে ওয়েলকাম জানা ওই রিসোর্টের ম্যানেজার নিজেই। আর গায়ের স্ত্রী প্রিস্কার রিসোর্টটা বেশ পছন্দ হয়েছে, কারণ সে ভাবেনি অনলাইন থেকে এত সুন্দর রিসোর্ট পাওয়া যাবে। তারপর তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়। এদিকে ট্রেন্ট এবং প্রিস্কার সাথে একটা ছেলের পরিচয় হয়। ছেলেটার নাম ইডলেপ। সে তাদেরকে জানায় যে তার চাচা এই রিসোর্টের ম্যানেজার। তারপর তারা হোটেল রুমে আসে। গাই সেখানে একটি বই দেখতে পায়, যেটা ছিল একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির। তখন গাই বলে এটা একটা বেশ বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি হতে পারে। এই কোম্পানিটি এই রিসোর্টের শেয়ার হোল্ডার। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, পরে বুঝতে সুবিধা হবে। তারপর তারা বিচে গিয়েছে। তবে সেখানে গিয়ে ট্রেন্ট এবং ইডলি বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে তার নাম কি, সে কি করে। সেখানে তাদের সাথে দেখা হয় একটা লোকের, যে একজন পুলিশ কর্মকর্তা। এই পুলিশ অফিসারটাকে মনে রাখিয়েন, কারণ মুভির শেষের দিকে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইডলিপ ছেলেটা বেশ ভালো, তার কোনো ফ্যান নেই। তবে একটুখানি সময়ের মাঝেই ট্রেন্ট এবং ইডলিপের মাঝে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। তারপর রাত্রিবেলা আমরা দেখতে পাই প্রিস্কা এবং গায়ের মাঝে ঝগড়া হচ্ছে, যেটা বরাবরই হয়ে থাকে। আসলে প্রিস্কা গায়ের কাছ থেকে ডিভোর্স চাচ্ছে, কারণ তার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক রয়েছে। এটাই তাদের লাস্ট ভ্যাকেশনের পর তারা তাদের ছেলে মেয়েদেরকে জানিয়ে দিবে তারা যে ডিভোর্স নিচ্ছে। আর তাদের এই ঝগড়া পাশের রুম থেকে ট্রেন্ট এবং ম্যাডক্স শুনছিল। ঝগড়া থামার পর একসময় ট্রেন্ট দেখতে পায় তার বন্ধু ইডলিপ তার জন্য একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে কিছু সিম্বল ব্যবহার করা হয়েছে, যেগুলোর এক একটার জন্য এক একটা ইংরেজি শব্দ রয়েছে। ট্রেন্ট সিম্বলগুলো সলভ করে জানতে পারে ইডলিপ কালকে তার সাথে আইসক্রিম খাওয়ার কম্পিটিশন করবে। তারপর হঠাৎ করে মুভির সিন শিফট হয় বিচে, যেখানে একটা মানুষ বসে আছে এবং তার ঠিক সামনে একটা মেয়ে সমুদ্রে নেমে যায় স্নান করতে। আর ঠিক পরের দিন সকালবেলা আমরা আরো বেশ কয়েকজন মানুষকে দেখতে পাই, যারা ওই রিসোর্টে উঠেছে। সেখানে আমরা একটি মেয়েকেও দেখতে পাই, যার নাম ক্রিস্টিয়াল। আর তার সাথে রয়েছে তার হাজবেন্ড চার্লস এবং তার মেয়ে কারা। তখন আমরা জানতে পারি ক্রিস্টিয়াল রয়েছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, মানে তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই প্রিস্কা এবং গায়ের সাথে দেখা করতে এসেছে ওই রিসোর্টের ম্যানেজার। সে এসে জানায় এখানেই পাশে একটা প্রাইভেট বিচ আছে, যেটা বেশিরভাগ মানুষই জানে না। তবে জায়গাটা অনেক সুন্দর। ওই রিসোর্টের ম্যানেজার বলে যে জীবনে মনে রাখার মতো কিছু করতে চাইলে একবার হলেও সেখানে যাওয়া প্রয়োজন। তারা নাকি এইসব অফার সবাইকে দেয় না, তবে তাদেরকে দেখে তার বেশ ভালো লেগেছে, তাই তাদেরকে বলেছে। আর অবশ্যই এরকম অফার শুনে যে কেউ রাজি হয়ে যাবে। গায়ে এবং প্রিস্কাও রাজি হয়ে যায়। তখন ওই ম্যানেজার বলে এটা যেন সিক্রেট থাকে। আর ঠিক পরের মুহূর্তে আমরা দেখতে পাই সেখানে একটি মহিলার শরীর বড় ভয়ানকভাবে কাঁপতে থাকে। মহিলাটার নাম হচ্ছে পেট্রিসিয়া। মহিলাটির রয়েছে এপিলেপটিক সেজার। তখন সেখানে চার্লস গিয়ে তাদেরকে সাহায্য করে, কারণ চার্লস পেশায় একজন ডাক্তার। আর পেট্রিসিয়ার সাথে রয়েছে তার হাজবেন্ড জারিল। তারপর প্রিস্কা, গায়ে এবং তাদের ছেলে মেয়েরা বাসে বসে আছে ওই বিচে যাওয়ার জন্য। এমন সময় সে বাসে গিয়ে ওঠে চার্লস এবং তার সাথে রয়েছে তার সম্পূর্ণ পরিবার। আসলে চার্লসকে ওই রিসোর্টের ম্যানেজার এখানে আসার অফারটা দিয়েছে। তারপর সেই গাড়ির ড্রাইভার সকলের উদ্দেশ্যে বলে তারা তাদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিকমতো লক করে এসেছে কিনা হোটেলে। আর এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, এর কারণ মুভির শেষে জানতে পারবেন। তারপর ওই বাসের ড্রাইভার তাদেরকে বিচের খুব কাছে ছেড়ে দিয়ে আসে, কিন্তু তারা যখন বিচের ভিতরে ঢুকতে যাবে সেখানে আমরা লক্ষ্য করি গেটে লেখা এটা একটি সংরক্ষিত এলাকা, যেখানে মানুষ প্রবেশ একদম নিষিদ্ধ। তবুও তারা সেখানে ঢুকে। কিন্তু গায়ে যখন তাদের প্রয়োজনীয় সকল জিনিসপত্র গাড়ি থেকে নামাচ্ছিল, তখন সে লক্ষ্য করে এখানে অনেক বেশি পরিমাণে খাবার দেওয়া হয়েছে। তখন ওই গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করে তারা এত খাবার কেন দিয়েছে, এতগুলো খাবার তো তাদের লাগবে না। আর তখন ড্রাইভার জানায় বাচ্চাদের খুব খিদে পাবে, যেন সে এই বিষয়ে আগে থেকে জানে যে ওইখানে গেলে বাচ্চাদের অনেক বেশি খিদে পাবে। তখন গাই ওই গাড়ির ড্রাইভারকে বলে সে যেন তাদেরকে এই জিনিসপত্রগুলো বিচ পর্যন্ত দিয়ে আসে। তবে এই গাড়ির ড্রাইভার একটি বাহানা দেখে সেখান থেকে কেটে পড়ে। আর এখান থেকে শুরু হয় মুভির মেন কাহিনী। তারপর তারা বিচের ভিতরে ঢুকে। বিচটা দেখতে বড় অদ্ভুত, কারণ বিচের চারপাশটা বিশাল পাথরের দেওয়ালে ঘেরা, আর সাথেই ছিল ঘন জঙ্গল।
বিচের ভিতরে যাওয়ার একমাত্র রাস্তা ছিল ওই বিশাল পাথরের ফাঁক দিয়ে। যাই হোক, অবশেষে তারা বিচের ভিতরে প্রবেশ করে আর ক্রিস্টিয়াল সেখানে গিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই গাই এবং প্রিস্কার দ্বন্দ্ব এখানেও চলছে। গাই তখন প্রিস্কাকে জিজ্ঞেস করে সে কি করবে এখন। প্রিস্কা তখন জানে সে নাকি এখন বই পড়ে এই সময়টা কাটিয়ে দিবে। আর এদিকে গায়ের মেয়ে ম্যাডক্স সেখানে একটা মানুষকে একটু দূরে বসে দেখতে পায়, যার নাম হচ্ছে মিড সাইজ সিডান। লোকটা বেশ বিখ্যাত একজন র্যাপার। আর তখন ম্যাডক্স বলে সে তার সাথে দেখা করতে চায়, কিন্তু গাই বলে সে যেন তাকে এখন ডিস্টার্ব না করে। তারপর আমরা দেখতে পাই ক্রিস্টিয়ালের মেয়ে কারা এবং ম্যাডক্স, তার সাথে রয়েছে ম্যাডক্সের ভাই ট্রেন্ট। তারা সেখানে খেলা করছে। এমন সময় তারা বালির ভিতরে কিছু একটা জিনিসপত্র দেখতে পায়, যেগুলো ছিল ওই রিসোর্টের। হয়তোবা যারা তাদের আগে এসেছিল তারা ফেলে রেখে গেছে। তারপর গায়ের ছেলে ট্রেন্ট পানিতে নেমেছে, কিন্তু হঠাৎ করে ট্রেন্ট দেখতে পায় তার সামনে একটি মেয়ের মৃতদেহ ভেসে চলে এসেছে। আর এটা দেখে ট্রেন্ট ভয় পেয়ে যায়। স্বাভাবিকভাবে ট্রেন্ট জোরে চিল্লাতে থাকে। তখন সকলে ট্রেন্টের আওয়াজ শুনে দৌড়ে সেখানে যায়। আর তখন আমরা দেখতে পাই এটা ছিল সেই মেয়েটা যাকে আমরা একটু আগে সমুদ্রে স্নান করতে নামতে দেখেছিলাম। মেয়েটা ওই সিডান নামক লোকটার সাথে এসেছে। তখন গাই পুলিশকে কল করার জন্য যখন ফোনটা বের করে, তখন সে দেখতে পায় এখানে কোনো নেটওয়ার্ক নেই। আর তাই তারা এখন পুলিশকেও জানাতে পারবে না। কিন্তু আমরা সেখানে আরেকটা বিষয় দেখতে পাই, সেটা হলো ওই সিডান নামক লোকটার নাক দিয়ে আচমকা ব্লিডিং হচ্ছিল। এদিকে চার্লস ওই সিডানকে সন্দেহ করতে থাকে। সে বলতে থাকে এই মেয়েটাকে এই সিডান লোকটাই মেরেছে, কারণ তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। চার্লস বলে মেয়েটা হয়তো ও বাঁচার জন্য চেষ্টা করছিল এবং এক পর্যায়ে ওই সিডানের নাকে আঘাত করে সেখান থেকে তার ব্লিডিং হচ্ছে। তখন তাদেরকে ওই সিডান বলে যে তার এই ব্লিডিংটা গত 2-3 ঘন্টা যাবৎ চলছে, যেটা নাকি বন্ধই হচ্ছে না। আর এর কারণ সে নিজেও জানে না। আর ঠিক এমন সময় সেখানে আরো 2জন লোক আসে। তাদেরকে ওই রিসোর্টের ম্যানেজার এখানে আসার অফার করেছে। আশা করি তাদেরকে আপনারা চিনতে পেরেছেন। তাদেরকে আমরা ওই রিসোর্টে দেখেছিলাম যখন পেট্রিসিয়া নামক মহিলাটার এপিলেপটিক সেজারটি উঠেছিল। এখানেও তার সাথে এসেছে তার স্বামী জারেন। এমন সময় ক্রিস্টিয়াল এসে জানায় চার্লসের মার নাকি হঠাৎ করে বুকে প্রচন্ড পরিমাণে ব্যথা উঠেছে। তবে সেখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, যেমনটা ওই গাড়ির ড্রাইভার বলেছিল যে বাচ্চাদের অনেক বেশি পরিমাণে খিদে পাবে। আর আমরা সেটাই দেখি, ওইখানে থাকা প্রত্যেকটা বাচ্চা বারবার খাবার খাচ্ছে। তবে সেখানে একই সাথে আরো কিছু ঘটনা ঘটছে। ওই বাচ্চাগুলো বিচে আসার আগে যে জামা কাপড়গুলো পরে এসেছিল সেগুলো এখন আর ঠিকঠাক ভাবে ফিট হচ্ছে না। ঠিক যেমনটা মানুষের শরীর বৃদ্ধি ঘটলে হয়। এই বিষয়টা দেখে প্রিস্কা তো অবাক, কারণ এত তাড়াতাড়ি কোনো মানুষের শরীরের বৃদ্ধি কিভাবে ঘটবে। অন্যদিকে চার্লসের মা প্রচন্ড পরিমাণে বুক ব্যথা নিয়ে সেখানে মারা যায়। চার্লস ভাবতে থাকে তার মায়ের যেহেতু অনেক বয়স হয়েছে, তাই সে তার চোখের সামনে ওই মৃতদেহটি দেখে ভয়ে হয়তোবা মারা গিয়েছে। অন্যদিকে ওই জারিন নামক মানুষটা এইসব দেখে ভাবতে থাকে এখানে নেটওয়ার্ক না থাকলেও তাদেরকে গাড়িতে করে যেখানে ছেড়ে দিয়ে গেছে সেখানে নেটওয়ার্ক আছে হয়তোবা। আর তা সে বাইরে যাবে বলে যখন বেরোতে থাকে, এমন সময় হঠাৎ করে সে ব্ল্যাক আউটে চলে যায়। যখন তার জ্ঞান ফিরে সে তখন দেখতে পায় সে বিচের ভিতরে অবস্থান করছে। অন্যদিকে ম্যাডক্স এবং ট্রেন্ট দেখতে পায় দূরে একটা পাহাড়ের উপর কিছু একটা জল করছে, সম্ভবত কোনো কাজ টাজ হবে। তারপর জারেন এবং পেট্রিসিয়া একটা জায়গায় বসে আছে। এমন সময় সেখানে ম্যাডক্স এবং ট্রেন্ট যায়। তখন ট্রেন্ট তাদেরকে জিজ্ঞেস করে তাদের নাম কি এবং কে কি করে, যেটা ট্রেন্টের একটা অভ্যাস। তখন জারিন এবং পেট্রিসিয়া তাদের পরিচয় দেয় এবং তারপর তারাও তাদের নাম জিজ্ঞেস করে। কিন্তু একটা সময় যখন পেট্রিসিয়া ম্যাডক্স এবং ট্রেন্টের বয়স জানতে চায়, তখন ট্রেন্ট বলে তার বয়স 5 থেকে 6 বছর এবং ম্যাডক্সের বয়স 11 থেকে 12 বছর। এইসব কথা শুনে জারিন ভাবতে থাকে তাদের সাথে ছেলে মেয়ে দুইটা হয়তোবা মজা করছে, কারণ তাদের বয়স অনুযায়ী তাদেরকে দেখতে একদমই ওইরকম লাগছে না। আর এমন সময় প্রিস্কা সেখানে জারেনকে জিজ্ঞেস করে যে সে তাদের ছেলে মেয়েকে দেখেছে কিনা। জারেন এসব কর্মকাণ্ড দেখে বলতে থাকে এখানে কি তাদের সাথে কোনো প্র্যাঙ্ক চলতেছে কিনা, কারণ প্রিস্কার ছেলে মেয়ে তো তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আর তখন প্রিস্কা ট্রেন্ট এবং ম্যাডক্সকে দেখে সত্যিই ভয় পেয়ে যায়, কারণ এত অল্প সময়ে ম্যাডক্স এবং ট্রেন্টের বয়স প্রায় 5 থেকে 6 বছর বেড়ে গেছে। আর ঠিক এমন সময় গায়ও সেখানে আসে। তারা কোনোভাবেই বুঝতে পারছে না তাদের ছোট্ট ছেলে মেয়েগুলো কিভাবে হঠাৎ করে এত বড় হয়ে গেল। আর এই অদ্ভুত বিষয়টা দেখে ওই সিডান নামক লোকটা ভয় পেয়ে দৌড়াতে শুরু করে ওই বীজ থেকে বের হবে বলে। কিন্তু চার্লস তখন ওই মিড সাইজ সিডান নামক লোকটার পিছু করে, কারণ সে প্রথম থেকে সন্দেহ করেছিল ওই সিডানকে। সে ভাবতো ওই লোকটাই হয়তো বা লুকিয়ে লুকিয়ে সবকিছু করছে। আর কিছুটা সময় দৌড়ানোর পর হঠাৎ করে ওই সিডান এবং চার্লস দুইজনে ব্ল্যাক আউটে চলে যায়। আর যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা দেখতে পায় তারা আবার বিচের ভিতরে এসে পড়েছে।
তখন তারা বুঝতে পারে যে এখানে কোনো গাপলা আছে, কারণ পরপর 3জন মানুষ এখান থেকে বের হতে গিয়ে জ্ঞান হারিয়েছে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে দুইজন দুইজন করে বের হওয়ার চেষ্টা করবে, আর ঠিক একইভাবে প্রত্যেকে জ্ঞান হারিয়ে ফেলে। আর ঠিক যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা দেখতে পায় তারা আবার বিচের ভিতরে চলে এসেছে। আর অন্যদিকে চার্লসের মাথাটা একবারে গেছে, সে আবার ওই সিডান নামক লোকটার পেছনে লেগেছে। চার্লস ওই লোকটাকে একটা সুইচ ব্লেড দিয়ে তার গালে একটা আঘাত করে দেয়। আর ঠিক পরের মুহূর্তে আমরা দেখতে পাই তার গালে যে কাটার দাগটা ছিল ওইটা শুকিয়ে গেছে, সেখানে শুধু একটা কাটার দাগ আছে, যেটা দেখে মনে হচ্ছে এই দাগটা প্রায় 4-5 মাস আগের, যেটা এইমাত্র কাটা হলো। তখন ওই সিডান জানায় এখন তার আর কোনো ব্যথা করছে না। তারপর সিডান ওই মেয়েটির সম্পর্কে জানায়, সে জানায় মেয়েটি তাকে পছন্দ করত, আর মেয়েটি ছিল অসুস্থ, তাই সে তাকে নিয়ে ঘুরতে এসেছিল এবং সে মেয়েটিকে নিয়ে রেপও লিখেছিল। সে এর বাইরে আর কিছুই জানে না। তারপর জারেন সবার উদ্দেশ্যে বলে এখান থেকে একটু দূরে আর একটা বিচ আছে, সেখানে সাঁতরে যেতে পারলে হয়তোবা তারা এই বিচ থেকে বের হতে পারবে। তবে সেখানে ছিল প্রচন্ড পরিমাণে ঢেউ, আর তাই স্বাভাবিকভাবে যাওয়ার জন্য কেউ রাজি হয় না। যাই হোক, পরে আমরা দেখতে পাই ম্যাডক্স ওই সিডান নামক লোকটার সাথে কথা বলছে, আর তার কথা শুনে মনে হচ্ছে তার প্রেমে পড়েছে সে। আসলে আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে, কারণ কয়েক ঘন্টা আগেও ম্যাডক্স ছোট্ট একটা বাচ্চা মেয়ে ছিল। তার শারীরিক বিকাশ ঘটলেও তার কিন্তু মানসিক বিকাশ ঘটেনি, তার চিন্তা ভাবনার সম্পূর্ণ বিকাশ ঘটেনি। অন্যদিকে জারেনের স্ত্রী পেট্রিসিয়া, যে একজন সাইকোলজিস্ট, সে সবাইকে ডেকে একসাথে করে এটা জানার জন্য যে তারা এই ভ্যাকেশনটাতে কেন এসেছে। প্রথমে সে চার্লস এবং ক্রিস্টিয়ালকে জিজ্ঞেস করে তারা কেন এই ভ্যাকেশনটাতে এসেছে। তখন ক্রিস্টিয়াল জানায় চার্লসের মানসিক অবস্থা বেশি একটা ভালো না, সে তার জীবন নিয়ে বিষণ্ণতায় ভুগছে। আর যেটা চার্লসের ব্যবহার দিকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল, কারণ চার্লস তখন ওই সিডান নামক মানুষটার গালে কোনো কারণ ছাড়াই আঘাত করেছিল। আর যখন পেট্রিসিয়া প্রিস্কাকে জিজ্ঞেস করতে যাবে তখনই হঠাৎ করে প্রিস্কা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আসলে প্রিস্কার পেটে একটি টিউমার ছিল, যেটা আচমকা বড় হয়ে গেছে। তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে প্রিস্কার পেট থেকে টিউমারটা কেটে বের করবে। আর সেখানে যেহেতু চার্লস একজন ডাক্তার ছিল, আর তাই সে এই অপারেশনটা করে। তবে চার্লস যখন প্রিস্কার পেটটা কাটতে যাবে তখন চার্লস কিছু আবুল তাবুল বকে। আগে যেমনটা বলেছিলাম, চার্লসের মাথাটা একবারে খারাপ হয়ে গিয়েছে। ওই সময় চার্লস জ্যাক নিকলসনের একটা মুভি সম্পর্কে সবার কাছে জানতে চায়। যদিও চার্লস পরের মুহূর্তে স্বাভাবিক হয়ে প্রিস্কার পেটটা কাটে, কিন্তু পেটটা কাটার সাথে সাথে তাদের সামনে আবার আগের মতো হয়ে যায় ওই স্থানটা। আশা করি আপনাদের মনে আছে, চার্লস যখন সুইচ ব্লেড দিয়ে মিড সাইজ সিডানের গালে আঘাত করেছিল তখন যে রকমটা হয়েছিল এখানেও সেই রকমটা ঘটে, মানে কাটার সাথে সাথেই ক্ষত স্থানগুলো শুকিয়ে যাচ্ছে। তারপর চার্লস আবার প্রিস্কার পেটটা কাটে, কিন্তু এইবার সবাই কাটা স্থানটা ধরে রাখে যাতে করে স্থানটা এইবার আর না শুকায়। সত্যি পাথরটি বেশ বড় ছিল, আর পাথরটি বের করার সাথে সাথেই ক্ষত স্থানটি শুকিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই প্রিস্কার জ্ঞান ফিরে আসে, এখন সে আগের যে খুব ভালো অনুভব করছে। অন্যদিকে সিডান নামক মানুষটা সমুদ্রে মারা যাওয়া মেয়েটার মৃতদেহটা দেখতে যায়, তখন সে দেখতে পায় সেখানে কোনো মৃতদেহ নেই, আছে শুধু মানুষের স্কেলটন মানে কঙ্কাল, যেটা দেখে সিডান নামক মানুষটা রীতিমতো ভয় পেয়ে যায়। তখন সে সবাইকে ডাক দেয় এটা দেখার জন্য। প্রিস্কা তখন বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডেড বডি সম্পূর্ণভাবে ডিকম্পোস্ট হতে প্রায় 7 বছর সময় লেগে যায়, আর কঙ্কালগুলো মাটিতে মিশে যেতে প্রায় আরো 30 বছর সময় লেগে যায়। কিন্তু ওই মেয়েটা মারা গেছে মাত্র 3 ঘন্টা হয়েছে। তারা ভেবে পাচ্ছে না মাত্র 3 ঘন্টায় মেয়েটার দেহটা কিভাবে ডিকম্পোস্ট হয়ে গেল। জারিন তখন বলে সম্ভবত এই বীজটাতে সময়ের কোনো জেরফের আছে, মানে আমাদের সময়টা খুব দ্রুত অতিবাহিত হচ্ছে এখানে। তখন প্রিস্কা লক্ষ্য করে তার স্বামী গায়ের মুখে বয়স বাড়ার ছাপগুলো বেশি উঠছে, মানে বয়স বাড়ার সাথে সাথে চোখের নিচে যে দাগগুলো উঠে আর কি। অবশেষে তারা বুঝতে পারে তাদের বয়স খুব দ্রুত হারে বাড়ছে। তাদের বয়সটা এত দ্রুত হারে বাড়ছে যে বাইরের দুনিয়াতে কাটানো একদিন এই বিচের ভিতরে তা 50 বছরের সমান। আর এই কারণেই তো ওই বিচে থাকা ছেলে মেয়েদের শরীর খুব দ্রুত হারে বাড়ছিল। তখন প্রিস্কা জিজ্ঞেস করে তাহলে নখ চুল এগুলো বাড়ছে না কেন? তখন জারিন বলে সম্ভবত চুল এবং মুখে ডেড সেল থাকার কারণে এগুলো বড় হচ্ছে না। তখন তারা ভাবতে থাকে এই বিচে যে বৃহৎ বড় বড় পাথরের প্রাচীর, এর ভিতরে কিছু একটা রহস্য আছে হয়তোবা। তবে হঠাৎ করে তারা খেয়াল করে তাদের মাঝে গায়ের ছেলে ট্রেন্ট এবং ক্রিস্টিয়ালের মেয়ে কারা মিসিং এ আছে। তাদেরকে যখন তারা খুঁজতে থাকে এমন সময় আমরা দেখতে পাই কারা এবং ট্রেন্ট তাদের সামনে বের হয়ে আসছে। তবে কারার পেটটা অনেক ভারী হয়ে গেছে। আসলে বিচের সবাই যখন ওই মেয়ের মৃতদেহটার আলোচনা নিয়ে ব্যস্ত, ঠিক ওই সময় কারা এবং ট্রেন্ট একটা প্রাইভেট মুহূর্ত কাটায়, যার কারণে কারার পেটে বাচ্চা এসে গেছে। তখন জারিন জানায় কারা সম্ভবত 5 মাসের অন্তঃসত্ত্বা, যেটা শুনে কারা নিজেও ভয় পেয়ে যায়।
তবে তারা কারাকে বিভিন্নভাবে সাহস দিচ্ছে, যদিও তারা যে প্রাইভেট সময়টা কাটিয়েছে সবে মাত্র 20 থেকে 25 মিনিট সময় হয়েছে। আর এসব শুনে চার্লস আবার আবুল তাবুল বকতে থাকে। আর অন্যদিকে ক্রিস্টিয়াল তার মেয়ের এই অবস্থা দেখে দৌড়াতে শুরু করে বিচের বাইরে থেকে ডাক্তার আনার জন্য। আর আমরা যেমনটা জানি, এই বিচ থেকে বের হতে গেলেই ব্ল্যাকআউটে চলে যায় সবাই, আর ক্রিস্টিয়ালের ক্ষেত্রেও তাই হয়। আর অল্প কিছু সময়ের মাঝে কারা তার বাচ্চাটিকে জন্ম দেয়, কিন্তু কিছু সময় পরে বাচ্চাটা সেখানেই মারা যায়। ট্রেন্ট যেটা দেখে একদমই বিশ্বাস করতে পারছে না। এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, কিছু হলে তারা রিয়েক্ট করছে মানে অল্পতেই রেগে যাচ্ছে, আর যেটা হওয়া স্বাভাবিক, কারণ তারা একটু আগেও 5 থেকে 6 বছরের বাচ্চা ছিল। অন্যদিকে চার্লস এসব দেখে উন্মাদের মতো আচরণ করছে। সে বালিতে একটা ছুরি দিয়ে আঘাত করতে থাকে, আর জারিনকে বলতে থাকে তাকে নাকি সে তার বাড়ির আশেপাশে এর আগেও দেখেছে। কে সে এসব জিজ্ঞাসা করতে থাকে। আর তার কিছু সময় পরে আমরা পেট্রিসিয়ার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই, যেখানে চার্লসের পাগড়ামির প্রথম শিকার হয় মিডসাইড সিডান নামক লোকটা। তাকে চার্লস ছুরি দিয়ে আঘাত করতে করতে সেখানে মেরে ফেলে। আর কিছুক্ষণ পর তারা চার্লসের কাছ থেকে ছুরিটা নিয়ে নেয়। তারপর তাদের মাঝ থেকে জারেন নামক লোকটা বলে সে এখান থেকে বের হওয়ার একটা রাস্তা বের করতে পারবে, কারণ তাদের সামনে আরেকটা বিচ ছিল যেটাতে সে সাঁতরে গিয়ে সাহায্য নিয়ে আসবে। আর এই বলে সে নেমে পড়ে পানিতে। অন্যদিকে প্রিস্কা এবং গাই বুঝতে পারে যে এখানে আসাটা তাদের ওই রিসোর্টের ম্যানেজারেরই প্ল্যান ছিল, কারণ প্রিস্কার ইমেইলে এই রিসোর্ট থেকে মেল যেত, সে শুধু প্রসেসটা ফলো করেছে। তখন তাদের মনে পড়ে এই বিচে ঢোকার সময় গাড়ি ড্রাইভার বলেছিল তাদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিকমতো হোটেলে লক করে এসেছে কিনা। তারা তখন বুঝতে পারে তারা খুব খারাপভাবে তাদের ফাঁদে ফেসে গেছে। তাদের পাসপোর্ট যেহেতু তাদের কাছে, ইভেন ওই রিসোর্টের ম্যানেজার তাদেরকে বাসা থেকে আনার জন্য নিজে গাড়ি পাঠিয়েছিল। আর এই হিসাবে তো তারা এখন ঘর থেকেই বের হয়নি, তাদেরকে কেউ খুঁজতেও আসবে না। তখন তারা ভাবতে থাকে তাদের সাথে কেউ কেন এরকম করবে। তবে এই প্রশ্নের উত্তর আমরা মুভির শেষে জানতে পারবো। আর ঠিক এমন সময় আমরা আবার ওই পাহাড়ের উপর থেকে কাউকে তাদের উপর নজর রাখতে দেখি। তারপর আমরা দেখি ম্যাডক্স তার মা প্রিস্কাকে জিজ্ঞেস করছে যে সে তার বাবার কাছ থেকে ডিভোর্স চাচ্ছে কিনা। তখন প্রিস্কা সত্যি কথাটাই বলে যে সে ডিভোর্স চেয়েছিল, কিন্তু এখন আর সে ডিভোর্সটা চায় না। এসব শোনার পর ম্যাডক্স চলে যায় পানিতে, কিন্তু সেখানে হঠাৎ একটা মৃতদেহ বেশি এসে পড়ে, যেটা দেখে ম্যাডক্সও ভয় পেয়ে যায়। আর হ্যাঁ, মৃতদেহটা ছিল ওই জারিন নামক লোকটার, যে এই বিচ থেকে বের হওয়ার জন্য নতুন একটা রাস্তা খুঁজতে বের হয়েছিল। আর অবশ্যই জারিনের মৃতদেহটা দেখে তার স্ত্রী পেট্রিসিয়া প্রচুর পরিমাণে ভেঙে পড়ে। অন্যদিকে কারা এবং ট্রেন্ট তাদের এইমাত্র মারা যাওয়া বাচ্চাটাকে দাফন করতে যায়। তখন আমরা দেখতে পাই তাদের এই মাত্র মারা যাওয়া বাচ্চাটার শরীরটা বালিতে পরিণত হয়েছে। এরই মাঝে কারা সেখানে থাকা পাথরগুলো বেয়ে উপরে উঠতে থাকে, যদি সেখান দিয়ে এই বীজটা থেকে বের হওয়া যায়। তবে নিচ থেকে ট্রেন্ট এবং বাকি সবাই কারাকে নিচে নেমে আসতে বলে, কিন্তু কারা কারো কথাই শোনে না, সে দিব্যি উঠতে থাকে। আর এমন সময় সবাই যেটা ভয় করেছিল সেটাই ঘটে, কারা সম্পূর্ণরূপে ব্ল্যাক আউটে চলে যায়। আর এর ফলে কারা সেখান থেকে নিচে পড়ে যায়। আর অবশ্যই কারা এত উপর থেকে নিচে পড়ার ফলে সে আর বেঁচে থাকে না, সেখানে মারা যায় কারা। অন্যদিকে আমরা দেখতে পাই চার্লস একটা জায়গায় একাই দাঁড়িয়েছিল, কিন্তু আমরা সেখানে কোথাও ক্রিস্টিয়ালকে দেখতে পাই না। ইভেন তার মেয়ে কারা যখন মারা গিয়েছিল তখন সেখানে ক্রিস্টিয়াল আসেনি। এরপর পেট্রিসিয়া নামক মহিলাটা এখান থেকে বের হওয়ার জন্য কিছু একটা বানাবে বলে সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই তার এপিলেপটিক সেজারটা আবার ওঠে। তবে এইবার আর জারিন সেখানে নেই, আর এপিলেপটিক সেজারটা উঠলে কি করতে হবে এখানে তাকে কেউই জানে না। আর স্বাভাবিকভাবেই একটা সময় পেট্রিসিয়া সেখানেই মারা যায়। এমন সময় গাই খেয়াল করে তার চোখের ভীষণটা ব্লার হয়ে যাচ্ছে। অন্যদিকে পিস্কারও একটা সমস্যা হয়েছে, সে তার একটি কান দিয়ে কিছু শুনতে পারছে না। তারপর ক্রিস্টিয়াল কোথা থেকে যেন বের হয়ে আসে, তবে তার মাথায় ছিল একটা কাপড়, কিন্তু আমরা দেখতে পাই ক্রিস্টিয়ালের পিঠের হাড় বাঁকা হয়ে গেছে। আর অবশ্যই এটা ঘটেছে ক্রিস্টিয়ালের ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির কারণে। আর তাই এখন ক্রিস্টিয়াল বেশিরভাগ সময় লুকিয়ে থাকে যাতে মানুষ তাকে না দেখে। অন্যদিকে প্রিস্কা তার ভুলের জন্য গায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, গায়েও তাকে ক্ষমা করে দেয়। অবশেষে তাদের মাঝে একটা বন্ডিং তৈরি হয়েছে। তারপর ম্যাডক্স এবং ট্রেন্ট আগুন ধরানোর জন্য যখন কিছু একটা খুঁজছিল তখন তারা সেখানে একটি ডায়েরি দেখতে পায়, যেটা হয়তোবা তাদের থেকে আগে আসা কোনো ব্যক্তির হবে। লোকটা সেখানে এই বিচের সম্পর্কে অনেক কিছু লিখে গেছে এবং এখানে আসা মানুষের একটা লিস্ট তৈরি করে রেখে গেছে। আর ঠিক এমন সময় তারা আবার লক্ষ্য করে ওই দূরে পাহাড়ের উপর থেকে তাদেরকে কেউ ভিডিও করছে, মানে ওইখান থেকে তাদের উপর কেউ নজর রাখছে। তবে কে সে, কেনই বা সে ওইখান থেকে তাদের উপর নজর রাখছে? যাই হোক, এই প্রশ্নের উত্তরটা আমরা একটু পরে জানতে পারবো। অন্যদিকে প্রিস্কা এবং গাই সেখানে বসেছিল, সেখানে ওই চার্লস নামক মানুষটা তার হাতে একটি ছুরি নিয়ে গিয়ে আচমকা গায়ের শরীরে চালাতে থাকে। যেমনটা বলেছিলাম, চার্লস এখন সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছে।
তখন প্রিস্কা দৌড়ে গিয়ে ট্রেন্ট এবং ম্যাডক্সকে কোথাও লুকিয়ে পড়তে বলে এবং সে সেখানে থাকা এক টুকরা জং ধরা লোহার টুকরো দিয়ে চার্লসের শরীরে চালিয়ে দেয়। আর অবশ্য লোহারটা জং ধরার কারণে মুহূর্তেই চার্লসের শরীরে ইনফেকশনটি ছড়িয়ে পড়ে আর চার্লস সেখানেই বড় ভয়ানকভাবে মারা যায়। তবে অন্যদিকে ট্রেন্ট এবং ম্যাডক্স একটি গুহাতে লুকিয়েছিল, কিন্তু সেই গুহাতে ক্রিস্টিয়াল আগে থেকে লুকিয়েছিল। আশা করি আপনাদের মনে আছে, আমি আগেই বলেছিলাম ক্রিস্টিয়ালে রয়েছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, যার কারণে ক্রিস্টিয়ালের পিঠের হাড় বড় ভয়ানকভাবে ভেঙে গিয়েছে। আর এই অবস্থায় মানুষের সামনে যেতে চায় না সে, ক্রিস্টিয়াল চায় মানুষ তাকে না দেখুক, আর এই কারণে সে একটি গুহায় ঢুকে বসে আছে। তবে ক্রিস্টিয়ালের মাথাটাও গেছে একবারে চার্লসের মতো। সে ট্রেন্ট এবং ম্যাডক্সকে দেখে তাদের উপর পাথর মারতে যায়, এমন সময় পাথরটা তার হাত থেকে ফসকে গিয়ে সেখানে হাতটা ভেঙে যায়। আর যেহেতু সেখানে সবকিছু খুব দ্রুত সেরে যায়, তেমনি ক্রিস্টিয়ালের হাতটা জোড়া লেগে যায়, কিন্তু হাতটি ভুল পজিশনে জোড়া লাগে। আর তখন ক্রিস্টিয়াল হামাগুড়ি দিয়ে সামনে এগোতে থাকে। এমন সময় ক্রিস্টিয়ালের হাড়গুলো এক একটা করে ভাঙতে থাকে আর ভুলভাল পজিশনে জোড়া লাগতে থাকে। সত্যি সিনটা বেশ ভয়ানক ছিল। তারপর গায়ে এবং প্রিস্কার গোটা পরিবার সেখানে একসাথে বসে ভালো একটা মুহূর্ত কাটায়। আর ঠিক কিছু সময়ের মাঝেই গায়ে তাদের সামনে মৃত্যুবরণ করে, আর একটু পরে প্রিস্কাও সেখানে মারা যায়। পরের দিন সকালবেলা ট্রেন্ট এবং ম্যাডক্সকে দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল তারা এখন মিডল এজের হয়ে গেছে। তখন তারা বুঝতে পারে তাদের হাতে হয়তো আর বেশি একটা সময় নেই, তাই তারা এই বীজ থেকে বের হওয়ার জন্য আরেকটাবার চেষ্টা করবে। কিন্তু তার আগে তারা একটু খেলাধুলা করবে। এখানে আমাদের বুঝতে হবে তাদের মাথায় এসব চিন্তা ভাবনা আসাটাই স্বাভাবিক, কারণ গতকালকেও তারা 5-6 বছরের বাচ্চা ছিল। তাদের শরীরের বৃদ্ধি ঘটলেও তাদের মানসিক বৃদ্ধি ঘটেনি। তারপর তারা সেখানে স্যান্ড ক্যাসেল বানানো শুরু করে, যেমনটা ছোট্ট বাচ্চারা বানায় আর কি। তখন হঠাৎ ট্রেন্টের মনে পড়ে হোটেলে তাকে ওই ইডলিপ নামে বাচ্চাটা একটি চিঠি দিয়েছিল বিভিন্ন স্যাম্বলের মাধ্যমে, যেটা সে ওই সময় ডিকোড করেনি। তখন ম্যাডক্স ট্রেন্টকে বলে এখন যেন সে এটা ডিকোড করে নেয়। আর তখন ট্রেন্ট ওই চিঠিটা ডিকোড করে জানতে পারে সেখানে সিম্বলের মাধ্যমে লেখা মাই আঙ্কেল ডাজ নট লাইক দি কোরাল, মানে ওই রিসোর্টের ম্যানেজার যে লোকটা এখানে মানুষগুলোকে পাঠায় সে কোরাল পছন্দ করে না। আশা করি কোরাল কি আপনারা জানেন, সমুদ্রে গাছের মতো হয় আর কি। তারপর তারা তাদের সামনে এক গুচ্ছ কোরাল দেখতে পায়। ট্রেন্ট তখন বলতে থাকে এটাই হয়তো বা একমাত্র উপায় এখান থেকে বের হওয়ার। তখন তারা বুঝতে পারে ওই ছোট্ট ইডলিপ তাদেরকে সাহায্য করেছিল। তবে এই বিষয়টা ইডলিপ কিভাবে জানলো, মানে এত ছোট্ট একটা বাচ্চা কি করে এত বড় একটা বিষয় জেনে গেল? হতে পারে ইডলিপ এমন কিছু শুনে ফেলেছিল যেটা ইডলিপের শোনার কথা ছিল না। আর এজন্য তো আমরা দেখেছিলাম ইডলিপের আঙ্কেল ইডলিপকে বেশি মানুষের সাথে মিশতে দিত না। তারপর ট্রেন্ট এবং ম্যাডক্স শেষ একটা রিস্ক নিয়ে নেয়, তারা বের হয়ে পড়ে ওই কোরালের উদ্দেশ্যে। তখন তারা ওই কোরালের ভিতর দিয়ে সাঁতরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে ঘটে আরেক ঘটনা। কিছু দূর সাঁতরে আসার পর ম্যাডক্সের জামাটা সেখানে একটা জায়গায় কোরালের সাথে আটকে যায়। আর অন্যদিকে এতক্ষণ পরে আমরা দেখতে পাই ওই পাহাড়ের উপর থেকে তাদের উপর কে নজর রাখছিল, সেটা ছিল তাদের গাড়ির ওই ড্রাইভারটা। সেখানে সে বেশ কয়েকটা ক্যামেরা নিয়ে তাদের উপর অবজারভেশন করত। তারপর সে তার বেসে কল দিয়ে জানিয়ে দেয় যে এখানে থাকা সবাই মারা গেছে। তারপর সে তার গাড়িটা নিয়ে বেসে ফিরে যায়। তখন আমরা তার মুখ থেকে এটাও শুনতে পাই এটা ছিল তাদের 73তম ট্রায়াল। তারপর সে যখন বেসে ফিরে তখন আমরা দেখতে পাই সেটা ছিল একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ল্যাবরেটরি। আর এখন আপনারা কিছু মিল খুঁজে পাবেন। আশা করি আপনাদের মনে আছে মুভির শুরুতে গায়ে যখন ওই রিসোর্টের হোটেল রুমে প্রবেশ করেছিল তখন গায়ে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির বই পেয়েছিল, যেটা বেশ বিখ্যাত একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল। আর এটা হলো সেই কোম্পানিটির নাম ওয়ারেন অ্যান্ড ওয়ারেন্স। তারপর আমরা সেখানে ওই রিসোর্টের ম্যানেজারকে দেখতে পাই। তারা সেখানে 1 মিনিট নীরবতা পালন করে, কারণ ওইখানে প্রত্যেক দিন এসব ট্রায়ালের কারণে বহু মানুষ মারা যায় তাদের স্মরণে। তারপর আমরা এই ওয়ারেন অ্যান্ড ওয়ারেন্স কোম্পানির মূল উদ্দেশ্য বুঝতে পারি। যেহেতু তারা একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাই তারা নানা রকম রোগের ওষুধ তৈরি করে। কিন্তু এইসব ওষুধ তৈরি করার ক্ষেত্রে ওষুধগুলোকে অনেকগুলো ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা অনেকটা সময় সাপেক্ষ। আর এরই কারণে তারা ওই বীজটাকে ব্যবহার করে। তারা ওইখানে ওইসব লোকদেরকে পাঠায় যাদের ওইসব সমস্যা আছে, মানে তারা একদিনেই কয়েক বছরের ট্রায়ালটা সম্পন্ন করে ফেলে। আর এইবারে ট্রায়ালে তারা একটি মেডিসিন তৈরি করতে সক্ষম হয়েছে, যদিও তাদের বহু ব্যর্থ ট্রায়াল আছে। আর হ্যাঁ, তারা ওষুধটা খাওয়া তাদের রিসোর্টের প্রবেশের সময় যে ওয়েলকাম ড্রিঙ্কটা দেয় সেটাতে মিশিয়ে।
উইল মনে আছে তো, সেখানে পেট্রিসিয়া নামক একটি মহিলা ছিল, যার ছিল এপিলেপটিক সেজার, মানে মৃগীলোক যাকে বলে। সে ওই বিচে প্রায় 16 বছরের মতো বেঁচে ছিল, তার কোনো এপিলেপটিক সেজার ওঠেনি। মানে বাইরের দুনিয়াতে মাত্র 8 ঘন্টার আশেপাশে হয়েছে, এরই মধ্যে ওই বিচে প্রায় 16 বছর কেটে গেছে। তবে এই ওরেঞ্জ অ্যান্ড অরেঞ্জ কোম্পানি যদিও ভালো কাজ করছিল, মানে এই ওষুধের মাধ্যমে তারা বহু মানুষের জীবন বাঁচাবে এখন, কিন্তু একই সাথে তারা বহু মানুষের জীবনকে বলিদান দিচ্ছে। অন্যদিকে ট্রেন্ট এবং ম্যাডক্স বহু কষ্টে ওই কোরালগুলোর ফাঁক দিয়ে ওঠে শ্বাস নিয়ে সেখান থেকে বের হতে সক্ষম হয়। ট্রেন্ট প্রথমে চলে যায় ওই পুলিশ অফিসারটার কাছে, যে পুলিশ অফিসারের সাথে একদিন আগে তার পরিচয় হয়েছিল। ট্রেন্ট তখন ওই পুলিশ অফিসারটাকে ওই বিচে পাওয়া ডায়েরিটা দিয়ে দেয়, যেখানে ওই বিচে মারা যাওয়া প্রত্যেকটা লোকের নাম ঠিকানা ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ওই রিসোর্টের ম্যানেজার আরেকটা ট্রায়ালের জন্য 2টা মানুষের ব্যবস্থা করেছে, আর তখনই সেখানে ট্রেন্ট এবং ম্যাডক্স গিয়ে তাদের আসল রূপ ফাঁস করে দেয়। আর ততক্ষণে ওই পুলিশ অফিসার জেনে যায় ওই ডায়েরিতে যাদের নাম আছে তাদের প্রত্যেকেই মিসিং আছে। আর অবশ্যই এখন ওই ওয়ারেন অ্যান্ড অরেঞ্জ কোম্পানির সবাইকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। তারপর সবশেষে ট্রেন্ট ইডলিপকে একটা ধন্যবাদ জানায়, কারণ তার বুদ্ধিমত্তার কারণে তারা সেখান থেকে বের হতে পেরেছে। আর তার ঠিক কিছুদিন পর ট্রেন্ট এবং ম্যাডক্সকে হেলিকপ্টারে করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আর এই মুভিটা আপাতত এখানেই শেষ হয়। আর দর্শক, আপনার যদি এরকম দাঁচের মুভিগুলো দেখতে ভালো লাগে, তাহলে কাইন্ডলি আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি আমাকে ফেসবুকেও পাবেন, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।